আশিস চক্রবর্তীর কাহিনী ঝড় জলের রাতে। মানুষ দুঃখ, প্রেম, বিদ্বেষ সবকিছু ভুলে যেতে পারে জানেন, কিন্তু তার দিন আর কথা বলতে পারে না। একবার এক ঝড় জলের রাতে আমার আশ্চর্য অভিজ্ঞতার পর এই উপলব্ধি হয়েছিল। আজ সেই গল্পই আপনাদের জন্য। শশী মুখুজ্জে সিরিজের দ্বিতীয় গল্প, ঝড় জলের রাতে। সরলপুরে জমিদার শশী মুখুজ্জের বৈঠকখানায় আজ উপস্থিতির সংখ্যা অত্যন্ত কম। গাঁয়ের চণ্ডীমণ্ডপের মাঠে চড়কের মেলা বসেছে। বোধ করি সেখানেই ভিড় জমিয়েছে আসরের বড় বড় মাথারা। তবে বৈঠকখানায় গল্পের আসর জমানোর জন্য শশী মুখুজ্জে কোনোদিনই সংখ্যা তত্ত্বের উপরে বিশ্বাস করেন না। তার কথায় বলবার বিষয়বস্তু জোরালো থাকলে শোনবার মতো একটি মানুষ উপস্থিত হলেই যথেষ্ট। আসর তাতেই জমবে। বৈঠকখানায় প্রবেশ করে শশী মুখুজ্জে শূন্য আসনগুলোর দিকে চাইলে যতীন বলল, আজ সব চড়কের মেলায় গেছে কর্তামশাই। ও, তো তোমরা গেলে না কেন? বলে শশী মুখুজ্জে পালঙ্কের উপরে গুছিয়ে বসলেন। ক্ষীরোদ ভট্টাচার্য বললেন, মেলা কি আর মেলা আছে কর্তা, তেমন দোকানপাট নেই, তেমন জিনিসও নেই। এখন মেলায় সব ছেলে ছোকরাদের কারবার। ভক্তি ভরে কেউ মন্দিরে প্রণামও করে না, আর 2 পয়সা প্রণামীও দেয় না। কেবল হুড়োহুড়ি আর ঠেলাঠেলি, সব আর পোষায় না কর্তা। বটে, দিনে দিনে সমাজটা একেবারে উচ্ছন্নে যাচ্ছে হে ক্ষীরোদ। কিসের যেন একটা হাওয়া উঠেছে। গায়ের ছেলেগুলোর আচরণ দেখলে গা রিরি করে ওঠে। মনে সাহস নেই, শরীরে বল নেই, ভালো কিছু করবার পরিকল্পনা নেই। সারাদিন কেবল হই হই আর হই হই। আরে চাষার ছেলে হয়ে একবেলা মাঠে পর্যন্ত যায় না হে। হ্যাঁ, তা যা বলেছেন কর্তা। ওদের পড়ালেখাতেও মন নেই, পাঠশালা যায় না। আজ পালা গান তো কাল যাত্রা পালা। এখন আবার নতুন আমদানি হয়েছে থিয়েটার। কালে কালে যে আর কত দেখবো। মা মা রক্ষে করো, মা রক্ষে করো, তারা তারা। বুঝলে না ক্ষীরোদ, সব ম্যাডাম লেকচার সাহেবদের অনুকরণ করতে শিখেছে। কুল ধর্ম সব জলাঞ্জলি দিয়ে সন্ধানী কুপবিদ ধারণ, অগ্রজদের প্রতি শ্রদ্ধা, অনুজদের স্নেহ সব ত্যাগ করেছে। হিড় হিড় করে কান ধরে সব কটাকে গা ছাড়া করতে পারলে গায়ের জ্বালা মেটে। সাহেব হবে বলি, দেশে কি পণ্ডিতের কমতি আছে হ্যাঁ, যে ওদের নকল করতে হবে? এখন যাক সেসব কথা কর্তা, ওই বাউন্ডুলেদের কথা ভেবে আমাদের মাথা গরম করে কাজ নাই। তার চেয়ে আপনি বরং নিজের কথা শোনান তো কর্তা। হ্যাঁ, শুনে দেহে মনে একটু পুষ্ট হই। বলবার তো অনেক কিছুই আছে, তবে বুঝলে ক্ষীরোদ, এই মুহূর্তে যে ঘটনার কথা মনে পড়ছে সেইটাই শোনাই। হ্যাঁ কর্তা, শুরু করেন। একবার চিকিৎসার কারণে আমি পঞ্চগ্রামের হরিহর বৈদ্যের কাছে যাওয়ার জন্য মনস্থির করেছিলাম। সে এক বিরল অভিজ্ঞতা। সে অসম্ভব অলৌকিকই বলো আর বাস্তব ঘটনাই বলো, এখনো মনে পড়লে গা কেমন শিউরে ওঠে। এই দেখো না, কথা বলতে শুরু করেছি আর অমনি গায়ের লোম কেমন দাঁড়িয়ে পড়েছে।
কথাগুলো বলে শশী মুখুজ্জের সাদা পাঞ্জাবির ভেতর থেকে ওনার মাংসল হাতখানা বাইরে বার করে দেখালেন। ক্ষীরোদ ভট্টাচার্য হাতটা দেখে নিয়ে বললেন, বটেই তো মিথ্যা কথা তো আজ অব্দি আপনি বলেননি কথা। হ্যাঁ হ্যাঁ, বয়সটা তো আর কম হলো না আপনার, সেই সঙ্গে দেশ বিদেশ ঘোরা, নানান কাজে হাত পাকানো, বলি অভিজ্ঞতা তো আর কম হলো না। আর আমরা হলাম গিয়ে কূপমণ্ডুক, ইদানিং আপনার সংস্রবে খানিক পুষ্ট হয়ে উঠেছি। কি বলো হে যতীন? যতীন এতক্ষণ হুঁকোর টিকে বাতাস করছিল। এবারে ক্ষীরোদ ভট্টাচার্যের কথায় তাল মিলিয়ে বলল, আগে আপনি ব্রাহ্মণ পণ্ডিত, চোখে দেখা না হলেও পুঁথির জ্ঞান আপনার আছে। তবে একটু আগে যে কথাগুলো বললেন না, সেসব আমার জন্য একেবারে যথার্থ। কথা শেষ করে যতীন হুঁকোটা শশী মুখুজ্জের হাতের কাছে বাড়িয়ে দিল। কয়েকবার গুড়গুড় করে টেনে ফোঁস ফোঁস করে ধোঁয়া ছেড়ে শশী মুখুজ্জে বললেন, সম্বরী তামাক মাদ্রাজ থেকে আনিয়েছি, বেশ কড়া। এরপর ধুতির কোঁচা ধরে খানিক নাড়িয়ে আরাম করে বসলেন শশী মুখুজ্জে। দুবার গলা খাঁকারি দিলেন, তারপর বললেন, যে কথা বলছিলাম ক্ষীরোদ, বর্ষা নামলেই আমার হাঁটুর ব্যথাটা একসময় খুব বাড়ত, বুঝলে। দেশে বিদেশে অনেক কবিরাজি দেখিয়েছিলাম, কিন্তু ফল কিছুই পায়নি। এরপর আমার গাড়ির গাড়োয়ান মুকুন্দ বলল হরিহর বৈদ্যর কথা। বলল সে নাকি স্বয়ং ধন্বন্তরী, শিকড় বাকড় গাছগাছালি সম্পর্কে জ্ঞান নাকি ওর মতো দ্বিতীয় কারণে। ওই ভাবলাম এই হাঁটু ব্যথা করে সমস্ত দেশটা যখন ঘুরেছি, তবে হরি বা বাদ যাবে কেন। একদিন ভোর হতেই গাড়ি ছুটিয়ে দিলাম। মুকুন্দ তো রইলই, সঙ্গে নিলাম বংশী লেঠেলকেও। পথে ঘাটে বিপদ তো আর বলে গয়ে আসে না, বংশী সঙ্গে থাকলে ভরসা। গাড়ির ছইয়ের ভিতর বসে দেখি দিব্যি আয়োজন। মুকুন্দ একেবারে তোষক বালিশ বেঁধে বিছানা রেডি করে ফেলেছে। যাত্রাপথে আরামের কোনো ঘাটতি হবে না। বংশী ওর কোলে দুখানা পুঁটলি নিয়ে বসেছে। জিজ্ঞেস করে জানলাম, তোমাদের গিন্নি মায়ের ফরমাইশে ওতে মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা করা আছে। নাকে নলেন গুড় সমৃদ্ধ বিভিন্ন রকমের মিষ্টান্নের গন্ধ আসছিল। তবে এর চেয়েও অধিক কিছু যে আছে তা অনুমান করতে পারি। তোমাদের গিন্নিমা আমার খাওয়ার ব্যাপারে যে সচেতন, সে আমার এই বয়সের স্বাস্থ্য দেখে তোমরা অনুমান করতে পারো। এই অবধি বলে শশী মুখুজ্জে হুঁকোয় মনোনিবেশ করলেন। কড়া তামাক পোড়া গন্ধে বাতাস মম করছে। এরই মধ্যে চাকর সদাশিব একটি পেতলের রেকাবিতে কিছু সন্দেশ আর এক ঘটি জল রেখে গেল। শশী মুখুজ্জে গুড়ুক গুড়ুক শব্দ থামিয়ে বললেন, খাও হে ক্ষীরোদ, খাও। যতীন, বসে দেখো না, খাও। অতি প্রসিদ্ধ মিষ্টান্ন। রন্ধনশালায় একটি নতুন মায়েরা রেখেছি, ভারী ভালো হাত তার। তার পূর্বপুরুষ নাকি স্বয়ং মহারাজা কৃষ্ণচন্দ্রের পাকশালায় কর্মরত ছিল। দুজনের রসনা তৃপ্ত হলে শশী মুখুজ্জে হুঁকো নামিয়ে রাখলেন। তারপর বালিশে ঠেস দিয়ে বসে বললেন, কি যেন বলছিলাম যতীন? যতীন রেকাবি সম্পূর্ণ পরিষ্কার করে একটা ঢেকুর তুলে বলল, আগে কর্তা, এখনো কিছু বলেননি? হরিহর বৈদ্যর যাত্রাপথেই আটকে রয়েছেন। মনে পড়েছে, সময়টা ছিল ভরা আষাঢ় মাসের। আকাশে সব সময় জলপূর্ণ মেঘ ভেসে বেড়াচ্ছে। পথে এক হাঁটু কাদা ঠেলে গরুগুলো গাড়ি টানছে। গাছপালা ভিজে ভিজে ক্লান্ত বলতে পারো।
যেদিকে তাকাই শুধু জমা জল আর ব্যাঙের উল্লাস। পথে দু একবার ঝোড়ো হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টির কবলেও পড়েছিলাম। মোটা কাণ্ডের গাছতলা দেখে মুকুন্দ তার নিচে গাড়ি দাঁড় করিয়ে কোনো মতে রক্ষা করেছে। তারপর আবার পথ চলা। দুপুরের দিকে আহার সেরে ছইয়ের ভিতর ঝিমোচ্ছি। বংশী ঢুলতে ঢুলতে আমার পা টিপছে। মুকুন্দ সেই ভোর থেকেই গরু হেঁকে চলেছে। ঝিম ধরা দুপুর, কানে পাখিদের কলকাকলি আসছে, সবকিছুই ছন্দে চলছিল। এমন সময় আচমকা কাত হয়ে হুমড়ি খেয়ে পড়লাম বংশীর গায়ের ওপর। বংশী সে ধাক্কা সামলাতে না পেরে গড়িয়ে পড়ল নিচে। গরু দুটো সমানে চেঁচাচ্ছে। নিজেকে সামলে মুকুন্দর দিকে তাকিয়ে দেখি ও জোয়াল ধরে কোনো রকমে আটকে থেকে বলছে, কথা বলছি নেমে পড়ুন, গাড়ি উল্টে গেছে। আমি তৎক্ষণাৎ নিচে নেমে দেখি গাড়ির ডান দিকে চাকা কাদায় অনেকটা গেঁথে গেছে। এরপর বংশী আর আমি ঠেলেও এক তিল চাকা গড়াতে পারলাম না। মুকুন্দ সমানে গরুগুলোকে লাঠি পেটা করলো, কিন্তু কোনো সুরাহা হলো না। ফাঁকা গাড়ি, দুটো হৃষ্টপুষ্ট গরু, তবুও কাদা থেকে চাকা উঠল না দেখে অবাক হলাম। শেষমেশ পশু দুটোকে খুলে দিয়ে রেহাই দিতেই সঙ্গে সঙ্গে গাড়িটা ওখানেই মুখ থুবড়ে পড়ে গেল। চারিদিকে জলে ডোবা ফাঁকা নির্জন মাঠ। মাঝে মধ্যে দু একটা গাছ চোখে পড়ছে। মেঘে ঢাকা আকাশের অবস্থাও ভালো নয়, যখন তখন তীরে বৃষ্টি নামতে পারে। এদিকে দিনের আলো যে বেশিক্ষণ স্থায়ী নয়, সেটাও বুঝতে পারছি। এই সমূহ বিপদের সময় মুকুন্দ বলে উঠল, কথা বলছি বৃষ্টি নামলো বলে এই মাথা গোঁজার মতো স্থান না পেলে সমস্ত রাতটাই ভিজতে হবে মনে হচ্ছে। আমি বলি কি, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি আশেপাশে দেখে আসছি কোনো মানুষজনের বসতি আছে কিনা। তুমি একা যাবে কেন? গেলে তিনজনেই এগিয়ে যাই। আপনি আর জল খাদায় কদ্দূর এগোবেন? আপনার অভ্যেস নেই। আমি একাই যাচ্ছি। লোকজনের দেখা মিললে আপনাকে নিয়ে যাওয়ার জন্য পালকির ব্যবস্থা করব। নির্জন জায়গায় কাছে বংশীকে রাখুন। বেশ, যখন যাচ্ছ কিছু টাকাও নিয়ে যাও, অসময় কাজে আসবে। বলে আমি ট্যাঁকে গোঁজা টাকার পুঁটলিটায় হাত দিতে গিয়ে দেখি কিচ্ছু নেই। গেল কোথায় টাকার থলিটা? ভাবতেই মনে পড়ল নিশ্চয়ই গাড়ি কাত হওয়ার সময় ট্যাঁক থেকে পুঁটলি খসে জল কাদায় তলিয়ে চাপা পড়ে গেছে। যাই হোক, এরপর তিনজনে কাঁদা ঘাটাঘাটি করলাম, কিন্তু কিছু উদ্ধার হলো না। আমি সামান্য হতাশ হলাম। অপরিচিত জায়গায় টাকা ছাড়া এক পাও চলা যায় না। সে সময় মুকুন্দ ভরসা জুগিয়ে বলল, আপনি কিছু ভাববেন না কর্তা, সঙ্গে আমার যেটুকু টাকা কড়ি আছে কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। আমি এখন আসি। এরপর আমার কাছে অনুমতি নিয়ে মুকুন্দ জল কাদা ভেঙে পথের বাঁকে বাঁকে হারিয়ে গেল। কিন্তু সময় অনেকটা অতিক্রান্ত হলেও মুকুন্দ আর ফিরে এলো না। আমার ভিতরটা ছটফট করছে। এদিকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে হাঁটুর ব্যথাটাও চাগার দিয়েছে, আর দাঁড়ানো যায় না। কিন্তু জল কাদায় বসি কোথায়? হঠাৎ মেঘের গম্ভীর ডাক শুরু হলো। বংশী চিন্তিত হয়ে বলে উঠল, কর্তা, মেঘের গতি মোটে ভালো না। বৃষ্টি নামলো বলে মাঠের দিক থেকে কেমন ঠান্ডা বাতাস ভেসে আসছে, দেখছেন না? ওটাই বৃষ্টি নামাবে। আমার বিরক্তি এসে গেল। মনের ভেতর বারবার উচ্চারিত হতে লাগলো, কি মুহূর্তে যে আজকের দিনে বাইরে বেরিয়েছিলাম।
এরপর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে বললাম, এ মুকুন্দ বেটা গেল তো গেলই, কোনো দায়িত্ব জ্ঞান নেই ওর। হাঁটুর যন্ত্রণা নিয়ে আর কতক্ষণ জলে কাদায় এভাবে দাঁড়িয়ে থাকবো বলতো বংশী? ইচ্ছে করছে এই উল্টোনো গরুর গাড়ির ছাদে চড়ে বসি। সেই ভালো কর্তা, আপনি চড়ুন, আমি আপনাকে সাহায্য করছি। হ্যাঁ, তাহলে 16 কলা পূর্ণ হয়। গর্ধব একটা। এরপর ভিজে পায়ে ওই গাড়ির মাথা থেকে গড়িয়ে পড়ে পা মাথা ভাঙি। এই সাহায্যই যখন করতে চাস তখন একটু এগিয়ে গিয়ে দেখ না, মুকুন্দ আসছে না কেন? আপনাকে একা ফেলে যাব কর্তা, এ হয় না। আরে আমি বলছি তো, তুই যা, কিচ্ছু হবে না আমার। যাওয়ার আগে হাতের লাঠিখানা আমাকে দিয়ে যা, ওতে ভর দিয়ে খানিক দাঁড়াই। সেই ভালো কর্তা, জন্তু জানোয়ার এলে ওটা দিয়েই খেদিয়ে দিয়েন। এই নিন কর্তা। বলে বংশী লাঠিটা আমার হাতে ধরিয়ে দিয়ে বাঁকা পথের দিকে মিলিয়ে গেল। ও চলে যেতেই লক্ষ্য করলাম অন্ধকারটা চাপ চাপ হয়ে আমার চারপাশটা ঘিরে ধরল। আকাশে মেঘ গর্জে চলেছে, এক্ষুনি প্রবল বৃষ্টি ঝরিয়ে সে যেন আমাকে ভিজিয়ে ফেলবার হুমকি দিচ্ছে। এত মন্দের মধ্যে লাঠির ভরে দাঁড়িয়ে থাকার কারণে হাঁটুর ব্যথার খানিকটা উপশম হয়েছে। ভাবলাম নড়াচড়া যখন করছি না, তখন এদিক সেদিক উঁকি ঝুঁকি দিয়ে বাঁচবার মতো কোনো রাস্তা খুঁজে পেলে ক্ষতি কি? তাই চোখের দৃষ্টিকে যতটা সম্ভব তীক্ষ্ণ করে সন্ধান শুরু করলাম। এদিক সেদিক তাকাতে তাকাতে পিছন দিকে গিয়ে দৃষ্টিটা আটকা পড়ে গেল। সেই সঙ্গে প্রসন্নতা বোধ করলাম। স্পষ্ট কিছু দেখলাম না, কিন্তু এ বুঝতে পারলাম দূরে মাঠের ভিতর কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। একটা কালো রেখার মতো দেখাচ্ছে তাকে। আকাশে কালো মেঘ, চতুর্দিকে দিনের আলো ফিকে হয়ে এসেছে। এর মধ্যে দূরের মানুষকে কালো দেখানোটাই স্বাভাবিক। বিপদ থেকে উদ্ধারের আশার একটা আলো দেখতে পেয়ে আমিও জল কাদাকে উপেক্ষা করে হাঁটা দিলাম সেই দিকে। খানিকটা এগিয়ে যেতেই আমার একবার মনে হলো ওটা মানুষ নয়, কেউ বোধহয় জমির সীমারেখা টানবার লক্ষ্যে সেখানে কোনো কাঠের দণ্ড পুঁতে রেখেছে। বিপদে পড়ে মানুষের মস্তিষ্কের বিকৃতি যে হয় সে আমার জানা ছিল, তবে এতটা ভুল দেখলাম। দাঁড়িয়ে পড়ে সে কথা ভাবছি, আচমকা লক্ষ্য করলাম কালো রেখাটা নড়ে উঠল। এবার নিশ্চিন্ত হওয়া গেল, আমি ভুল কিছু দেখিনি। দ্রুত পায়ে চললাম সেই দিকে, সঙ্গে আওয়াজ দেওয়া শুরু করলাম, এই যে কে আছো ওখানে? আমার কথা শুনতে পাচ্ছ? এই! কোনো জবাব না এলে হাতের লাঠিটা উপরে তুলে নাড়া দিতে দিতে বললাম, এই যে এদিকে তাকাও, শুনতে পাচ্ছ না আমার কথা? কে দাঁড়িয়ে আছো? জবাব দাও। জবাব কিছু এলো না। আমি মাথার উপরের আকাশের হুঙ্কার শুনে পায়ের গতি বাড়ালাম। ধীরে ধীরে কালো রেখাটা গাঢ় হতে হতে মানুষের শরীরের রূপ নিল। শরীরের উপরে বসানো মাথাটা স্পষ্ট হয়ে এলো। অনেকটা কাছে এলে চিৎকার করলাম, আমার কথা শুনতে পাচ্ছ? ওদিক থেকে জবাব এলো, কে ডাকে? বিশ্রী ঘর ঘরে কণ্ঠস্বর। তবে কণ্ঠস্বর যতই খারাপ হোক, তার বলা কথা আমার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। এরপর একেবারে কাছে গিয়ে দেখলাম লোকটা গরিব চাষি। মাথা ভর্তি কাঁচা পাকা এলোমেলো চুল, হাড় উঁচু হয়ে থাকা গালে দাড়ি, শরীর শুকিয়ে কাঠ হয়ে আছে। পরনের কাপড়টা পর্যন্ত শতচ্ছিন্ন। অবস্থা দেখে মায়া হলো।
মনে মনে স্থির করলাম এই মুহূর্তে ওর সাহায্য পেলে আমি ফিরে এসে ওর এই দুরবস্থা ঘোচাবো। এরপর আমি ওর সামনে দাঁড়িয়ে পরিচয় জ্ঞাপন করলাম। আমার নাম শশী মুখুজ্জে, সরলপুরের জমিদার। তারপর বিপদে পড়ার কথাটা জানিয়ে বৃষ্টি বাদলের থেকে রক্ষার জন্য প্রার্থনা জানালাম। আমার মুখ থেকে জমিদার কথাটা শুনবার পর সে তো প্রণাম সেরে অস্থির হয়ে পড়ল। তারপর বলল, দুর্যোগ আসছে বটে, তবে এই অধমের যা অবস্থা, তাতে আপনাকে নিয়ে গিয়ে কোথায় রাখি বলুন তো? আপনি জমিদার মানুষ, তার উপরে ব্রাহ্মণ। অন্য ব্যবস্থা যে করব সেও সম্ভব নয়। আশেপাশে জনবসতি নেই জমিদার মশাই। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, কোনো রকমে একটা রাত কাটাবার মতো আশ্রয় হলেও হবে। তুমি ঘাবড়ে যাও না, আমি মানিয়ে নেব। তাছাড়া আমার লোকজন আশ্রয় খুঁজতে বেরিয়েছে, তারা খুঁজতে খুঁজতে এদিকে চলে আসলে তোমাকে আর আমি কষ্ট দেব না। আমার কথা ফুরুতেই বৃষ্টি আছড়ে পড়ল। লোকটা আর ভাববার সময় না পেয়ে বলল, আসুন আমার সঙ্গে। ভয়ানক বর্ষণে ওকে অনুসরণ করে চলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। গাছগাছালির ভিতর দিয়ে ও এবার আমাকে ওর ঘরের দিকে নিয়ে চলল। পথে চলতে চলতে আমার চলার ভঙ্গিমা লক্ষ্য করে বলল, আপনার পায়ে চোট লেগেছে নাকি জমিদার মশাই? চোট নয়, হাঁটুর ব্যথায় বহুদিন ধরে ভুগছি। চিকিৎসার জন্য হরিহর বৈদ্যর কাছে যাচ্ছিলাম, কিন্তু পথে এই বিপদ। লোকটা আর কোনো কথা বলল না, এগিয়ে চলল। এরপরও যেখানে থামলো তাকিয়ে দেখলাম মাটির কুঁড়ে ঘরের উপরে খড়ের চাল চাপানো রয়েছে। দরজায় টোকা দিতেই একটি যুবতী মেয়ে দরজা খুলে দিল। লোকটা ব্যস্ত হয়ে মেয়েটিকে বলল, মারে, জমিদার মশাইকে হাত পা ধোয়ার জল দে রে মা। কথা ফুরোতেই মেয়েটি মাটির হাঁড়িতে জল এনে আমার পা ধুইয়ে দিল। এবারে লোকটি খাতির করে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতর প্রবেশ করে ঘরময় সাংঘাতিক দুর্দশা নজরে পড়ল। পাশাপাশি মাটির দুটো ছোট ছোট খুপড়ি, আসবাবপত্র বলতে কিছুই নেই। মাটির জল রাখবার পাত্র আর কিছু ধাতুর বাঁকানো বাসন কোসন ছাড়া নজরে পড়বার মতো কিছুই নেই। কাছেই পিলসুজের উপর একটা প্রদীপ জ্বলছে। এরপর মাটির মেঝের উপর একটা ছেঁড়া পাটি বিছিয়ে লোকটা আমাকে বসতে বলল। হাত জোড় করে বলল, মাফ করবেন, মাফ করবেন, আমার জন্য আপনাকে মাটিতে বসতে হলো। সেই সময় আমার ওর কথার প্রতি খেয়াল ছিল না। মানুষটার করুণ অবস্থা আমাকে ভিতর ভিতর কষ্ট দিচ্ছিল। সঙ্গে টাকা কড়ি সব হারিয়ে ফেলেছি, তাই সাহায্য করবার ইচ্ছে থাকলেও উপায় নেই। আমি প্রসঙ্গ পরিবর্তন করে বললাম, এই দেখো, তোমার বাড়িতে অতিথি হয়ে উঠেছি, অথচ তোমার নামটাই জানা হলো না। কি নাম তোমার? আগে আমার নাম মাধব ধোপা, আর যে আপনাকে পা ধোয়ার জল দিল ও আমার মেয়ে মালতী। বাহ বাহ, আচ্ছা তুমি কাপড় ধোয়ার কাজ করো, এদিকে তোমার পরনের কাপড়ের ওই অবস্থা কেন মাধব? তোমার রোজগারপাতি তেমন হয় না নাকি? মাধব চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম,
ও জবাব দিল, আগে সে অনেক কথা জমিদার মশাই, অনেক কথা। আপনি এক রাতের জন্য এসেছেন, সেসব নাই বা শুনলেন। আপনাকে আপনাকে দুটো খই বাতাসা দিই, এর বেশি তো ঘরে কিছু নেই। আমার কিছু লাগবে না মাধব, এসো তুমি আমার পাশে বসো। না না না, সে কি করে হয়? আমি আপনার পাশে কি করে বসি বলুন তো? আমি দাঁড়িয়েই ঠিক আছি। এই সময় মালতী ঘরে প্রবেশ করলো। ছেঁড়া বস্ত্র জড়িয়ে নিজেকে যতটা সম্ভব আড়াল করে রেখেছে। ওর এক হাতে মাটির সরায় এক মুঠো খই আর বাতাসা, আর এক হাতে ঘটিতে জল। সেসব রেখে চলেই যাচ্ছিল। আমি ওকে দাঁড়াতে বললাম। একটু দাঁড়াবে? তোমাদের এই করুণ অবস্থা কেন মালতী? রোবার কাজে চলছে না যখন, অন্য কোনো পেশাকে অবলম্বন করে তো বাঁচতে পারো। মালতী নিরুত্তর। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ও নিঃশব্দে ঘর থেকে চলে গেল। আমি সরা ভর্তি খইয়ের দিকে তাকিয়ে বললাম, তোমরা আমার প্রশ্নের সঠিক জবাব না দিলে এর থেকে একটিও দানা আমি মুখে তুলব না। অবশেষে আমার জেদের কাছে মাধব নত স্বীকার করল। হাত জোড় করে বলল, জমিদার মশাই, আমরা অতি দরিদ্র মানুষ। আপনার মতন অতিথিকে সেবা করার সুযোগ পাওয়া মানে আমার 7 জন্মের সৌভাগ্যের ফল। এর থেকে নিজেকে বঞ্চিত করতে আমি পারবো না। আপনি খাওয়া শুরু করুন। আমি আমার এই পরিণতির কারণটা আপনাকে খুলে বলছি। খুলে বলছি। আমি এক মুঠো খই বাতাসা মুখে দিয়ে বললাম, তুমি আগে বসো মাধব, তারপর তোমার কথা শুনব। মাধব খানিকটা তফাতে মাটির উপরে বসল, তারপর বলল, আপনি নিশ্চয়ই জমিদার নিশিকান্ত চৌধুরীর নাম শুনে থাকবেন। হ্যাঁ, কেন শুনবো না? চাঁদপুরের জমিদার তো তিনি। আগে হ্যাঁ, এক সময় আমি তার খুব প্রিয় মানুষ ছিলাম। জমিদার বাড়ির অন্দরের খাস লোকজনের কাপড় চোপড় আমি পরিষ্কার থেকে রং সবই করতাম। বেশ ভালোই চলছিল সব। এরপর একদিন জমিদার নিশিকান্ত রায় বাহাদুর উপাধি লাভ করবার জন্যে এক ইংরেজ সাহেবকে নিজের মহলে এনে খুব খাতির যত্ন করা শুরু করলেন। সঙ্গে সাহেবের স্ত্রীও ছিলেন। গত 7 দিন ধরে জমিদার বাড়িতে যেন উৎসব চলছে। বাইরে থেকে রাঁধুনি নাচিয়ে বাজিয়ে বিলিতি পানীয় সব আনিয়ে জমিদার নিশিকান্ত সাহেবের পদসেবা করছিলেন। এ দেশীয় খাবারে সাহেবের স্ত্রী খুব একটা অভ্যস্ত ছিলেন না। তা একদিন দুপুরে খেতে বসে আচারের পাত্র শুদ্ধ সমস্তটা নিজের পোশাকের ওপরে ফেলে যাচ্ছে তাই কাণ্ড করে ফেললেন। তা সবাই যখন বিষয়টাকে নিয়ে হাসি মশকরা করছে, এমন সময় সাহেব দেখলেন মেম সাহেব হাউ হাউ করে কাঁদছে। কারণ তার ইংল্যান্ড থেকে আনা জড়ি বসানো নতুন বস্ত্রটা একেবারে নষ্ট হয়ে গেছে। তার গৃহে অতিথি হয়ে এসে মেম সাহেবের কান্নাটা মোটেও ভালো চোখে দেখলেন না জমিদার নিশিকান্ত। ওনার ভয় হলো এই সামান্য কারণে তার রায় বাহাদুর উপাধিটা ফসকে যেতে পারে। শেষে সাহেবের মন পাওয়ার জন্যে
তিনি আমাকে ডেকে পাঠালেন মেম সাহেবের পোশাক থেকে দাগ তুলে দেওয়ার জন্য। আমি তো সেই দাগ দেখেই বুঝে ফেললাম এ আমার দ্বারা তুলে ফেলা সম্ভব নয়। দেশি মোটা কাপড় হলে তাও চেষ্টা করে দেখতুম, কিন্তু সে যে রেশমি ফিনফিনে বিদেশি কাপড়, ওই কাপড় কাচার কৌশল তো আমার জানা নেই। আমি না করে দিতেই জমিদার একেবারে খেপে গেলেন। প্রথমে বিপুল পরিমাণ অর্থের লোভ দেখালেন, তাতেও আমি রাজি না হলে পরে তিনি নানান রকম হুমকি দিয়ে ভয় দেখাতে শুরু করলেন আমাকে। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও আমি কাপড় থেকে দাগ তোলবার ভার নিলুম, কিন্তু বাড়ি পৌঁছে দেশীয় পদ্ধতিতে সেই বস্ত্র কাচতে গিয়ে হলো গন্ডগোল। দাগ তো উঠলই না, উল্টে কাপড় একেবারে নষ্ট হয়ে গেল। আমি তো ভয় আর জমিদার বাড়ির মুখই হলাম না। পরদিন জমিদার লেঠেল পাঠিয়ে কাপড় শুদ্ধ আমাকে তুলে নিয়ে গেল মহলে। তারপরে কাপড়ের ওই হাল দেখে মেম সাহেব তো মূর্ছা গেলেন। সাহেব তাড়াতাড়ি জুরি গাড়ি করে মেম সাহেবকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ি ত্যাগ করলেন। জমিদার নিশিকান্ত আর রায় বাহাদুর উপাধি পাওয়া হলো না। এর ফলে ওনার সব রাগ এসে পড়ল এই আমার ওপর। আমাকে জুতো পেটাতো করলেনই, সঙ্গে সঙ্গে কাপড়ের দাম মেটাতে বললেন। তারপরে বিদেশি জড়ি বসানো কাপড়ের যে দর হাঁকলেন, তা আমার মতন গরিব মানুষের সামান্য জমি ঘর বেচলেও উঠবে না। আমি আমার সামর্থ্যের কথা জানানোর পরে জমিদার লেঠেল পাঠিয়ে আমার জমি দখল করে নিলেন। তারপর নায়েবকে ডাকিয়ে খাতায় হিসেবপত্র তুলে রাখলেন এবং এও খাতায় তুললেন, যতদিন আমি সেই টাকা শোধ দিতে পারবো না ততদিন বিনি পয়সায় ওনার জমিতে শ্রম দেব আর জমিদার বাড়ির কাপড় কাচব। শেষমেশ কয়েকটা বছরে সেই কাপড়ের হিসেব সুদে আসলে যা দাঁড়িয়েছে তা শোধ দেওয়া কোনো মতেই সম্ভব নয়। সে কথায় আমি আর মালতী জমিদার বাড়ি গিয়ে জানালে সেই পাষণ্ড বৃদ্ধ জমিদার কি বলল শুনবেন? মাধবের চোখ ফেটে জল এলো। আমি প্রশ্ন করলাম, কি বলেছে? মাধব হাতের তালুতে চোখের জল মুছে বলল, ঘাটের বড়া জমিদার বলে কিনা সুদ আসল সব শোধ করে দেব, উপরন্তু কিছু টাকা আর এক ফালি জমি উনি আমাকে দেবেন যদি আমি মালতীকে ওরা হাতে তুলে দিই। কথা শেষ করে মাধব মুখে দুহাত চাপা দিয়ে কান্নায় ভেঙে পড়ল। আমার তো তখন রাগে ব্রহ্মতালু চলছে। হাতের সামনে থাকলে জমিদারকে উচিত শিক্ষা দিতাম। কাঁদতে কাঁদতে মাধব অন্য ঘরে চলে গেল। ওকে সান্ত্বনা দেবার মতো বাক্য আমার কাছে ছিল না। তবে মনে মনে একটা কিছু যে আমি স্থির করে রেখেছিলাম সে কথা বলাই বাহুল্য। রাতের দিকে বৃষ্টির বহর আরো বাড়ল, সঙ্গে জোলো হাওয়া আর মেঘের গর্জন। মাধব আর আমার কাছে আসেনি। কত রাত তখন হবে আমি জানি না। চোখে একটু ঘুম ধরেছে বলে গাটা হেলিয়ে দিয়েছি।
ঘরের জ্বলন্ত সামান্য প্রদীপের আলোতে দেখলাম মালতী আমার ঘরে এসেছে, দাঁড়িয়ে আছে ঠিক চৌকাঠের কাছে। আমি ঘুম জড়ানো চোখে উঠে বসে বললাম, কিছু বলবে মা? ও প্রথমে মাথা নাড়ল, তারপর বলল, বাবার মুখে শুনলাম আপনি নাকি হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন। সে আমার পুরনো অসুখ, সারবার নয়। কত কবিরাজ বৈদ্য দেখালাম, ফল কিছুই হলো না। তুমি ও কথা বাদ দাও, তোমার আর কিছু বলার না থাকলে তুমি এখন এসো মা, অনেক রাত হয়েছে, যাও শো গিয়ে। মালতী আমার কথা শুনল না। দেখলাম কাপড়ের ভিতর থেকে একটা ছোট্ট মাটির পাত্র বের করে আমার পাশে এসে বসলো। তারপর মাটির পাত্র থেকে কিছু একটা দু হাতে মাখিয়ে নিয়ে আমার পায়ের যন্ত্রণার জায়গা স্পর্শ করতে এলো। আমি ওকে বাধা দিয়ে বললাম, তুমি কি করছো মা? আপনি আমার পিতৃতুল্য, এইটুকু সেবা আমাকে করতে দিন। এরপর আমি আর ওকে বাধা দিলাম না। এই প্রথম ওকে কাছ থেকে দেখলাম। ভারী সুন্দরী সে, রূপে গুণে দরিদ্র পিতার ঘর আলো করে আছে। মালতী আমার যন্ত্রণা স্থলে ওই জড়িবুটি মিশ্রিত তেল দিয়ে মালিশ করতে থাকলে আশ্চর্য শীতল ভাব অনুভব করলাম। সেই সঙ্গে বড় আরাম বোধ হলো আমার। ফলস্বরূপ নিদ্রাকে আর আটকে রাখতে পারলাম না। কিন্তু দিনের বেলায় চোখ খুলতেই সবকিছু কেমন গুলিয়ে গেল। হ্যাঁ, কেন গুলিয়ে গেল কেন? যতীন, অঙ্কটা নিয়ে একবার হেঁসেলের দিকে যাও তো হে ভায়া, গিয়ে বামুন ঠাকুরকে বলো একটু আগুন দিতে। কড়া তামাকে ধোঁয়া মাথায় না গেলে মগজটা ঠিক খোলতাই হচ্ছে না। যাও যাও, তাড়াতাড়ি যাও। আগে কথা বুঝলে ক্ষীরোদ, জীবনে কত কিছু যে দেখেছি আর কত কিছু যে অনুভব করেছি, সেসব লেখা হলে গোটা কতক মহাভারত হয়ে যাবে। আপনি তো হামেশাই শহরের দিকে যান কথা। হ্যাঁ, তা ভালো দেখে 1 ডজন খাগের কলম, বস্তাখানেক কাগজ আর 2 ডজন মতো কালির দোয়াত আনলিতে পারেন। রোজ সন্ধ্যাবেলা আপনার মুখে ঘটনার বর্ণনা শুনতে শুনতে আমি বেশ লিখে ফেলতে পারি। ওই মাঝে মধ্যে একটু থামবেন, কারণ আপনার বলা কাহিনীর তো বিরাম নেই, কিন্তু এদিকে আমার হাতের তো একটু বিরাম প্রয়োজন নাকি? এরকমটা একবারও যে ভেবে দেখিনি তা কিন্তু নয়। তোমার আগে যে আমার রাধা মাধবের মন্দিরের সেবায় ছিল কালীকিঙ্কর ভট্টাচার্য, তাকে একবার প্রস্তাবটা দিয়ে দেখেছিলাম, কিন্তু সেই বেটা একেবারে জাত কুঁড়ে, বুঝলে। আমার কাহিনী সরলেও কাগজে তার কলম সরে না। ঘটনার বর্ণনা ছুটে যাওয়ার কারণে সে বারবার আমাকে একই কথা বলতে অনুরোধ করে। এতে আমার বেজায় রাগ হলো। একদিন এক ধমকে বিদায় করলাম ওকে। কোনো কাজে বাধা আমার দাঁতে সয় না। অন্যদিকে কথা বলবার সময় ছেদ পড়লে কথা বলবার ইচ্ছেটাই চলে যায়। তবে তোমার প্রস্তাবটা আমি একবার ভেবে দেখব। কাজ ভালো করে মিটিয়ে দিতে পারলে উপযুক্ত পারিশ্রমিকও পাবে। শশী মুখুজ্জে কাউকে ঠকায় না, বুঝলে। হ্যাঁ, পেন্নাম কর্তা, পেন্নাম কর্তা, জয় হোক। ঠিক এই সময় যতীন তামাকের আগুনে ফুঁ দিতে দিতে বৈঠকখানায় প্রবেশ করে বলল, হ্যাঁ, কথা কি কাহিনী বলা শুরু করে দিয়েছেন? আরে না 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 না, কাছে হুঁকো নেই, কর্তার নেশা উঠেছে, কথা বলবেন কি? দাও 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 যতীন, কর্তার হাতে হুঁকোখানা ধরিয়ে দাও, ধরিয়ে দাও।
এই যে নিন নিন কর্তা নিন। ফেরত কতখানি যেন বলা হয়েছিল? আগে কথা, মালতীর হাতে যন্ত্রণার উপশম হওয়ার পর আপনি ঘুমিয়ে পড়লেন। তারপর চোখ খুলে কেমন যেন সব কিছু গুলিয়ে গেল, ওই পর্যন্ত। মনে পড়েছে, সব কিছু গুলিয়ে গেল তো বটে, কারণ আমি চোখ খুলে দেখলাম আমি একটা পালকির ভেতর হেলান দিয়ে শুয়ে রয়েছি, আর পালকি ছুটে চলেছে। কাহারদের এক নাগাড়ে ছন্দ তুলে হাঁক ডাকও কানে আসছে। কিন্তু এটা কি করে সম্ভব হলো? আমি তো ছিলাম মাধব ধোপার ঘরের মেঝেতে শুয়ে, কখন পালকিতে উঠলাম? পালকির পর্দা তুলে দেখলাম যেন দিব্যি ঝলমলে দিয়ে। অবাক কাণ্ড। এখন ব্যাপারটা আশ্চর্য ঠেকায় আমি পালকির বাইরে মুখ বাড়িয়ে ওদের থামবার হুকুম দিলাম। পাহাড়িরা দাঁড়িয়ে পড়লে দেখলাম গাড়োয়ান মুকুন্দ ও লেঠেল বংশী ছুটে এলো। মুকুন্দ বলল, আপনার ঘুম ভেঙেছে কর্তা? আমি পালকি নিচে নামাবার নির্দেশ দিলে ওরা পালকি মাটি স্পর্শ করালো। আমি পালকি থেকে নেমে বললাম, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কেন কর্তা? হরিহর বৈদ্যর বাড়ি? না, সেদিকে আমি যাব না। পালকি ঘোরাও, এখনই আমাকে চাঁদপুরের জমিদার নিশিকান্ত চৌধুরীর কাছে নিয়ে চলো। নিশিকান্ত চৌধুরী? এ আপনি কি বলছেন? হঠাৎ চাঁদপুরে যেতে যাবেন কেন? আমি ঠিকই বলছি, এত প্রশ্ন করার কি আছে? আমি যা বলছি তাই করো। কর্তার ভাবগতিক আমার ভালো ঠেকছে না। রাতভর ভিজে নিশ্চয় মাথার গন্ডগোল হয়েছে। বংশীর মুখে এই কথা শুনে আমি বেজায় চটে গেলাম। একটি চড়ে না তোর মাথা ঘুরিয়ে দেবো বংশী। মাথা খারাপ আমার হয়নি, তোদের হয়েছে, তোদের দুজনে। আপনার গায়ে জ্বর কর্তা, শান্ত হয়ে পালকির ভেতর বসুন। আপনাকে কবিরাজ দেখানোর দরকার আছে। আমাকে নিয়ে যখন অতই চিন্তা তোদের, তবে জল কাদার ভেতর আমাকে ফেলে দুটিতে কোথায় ডুব দিয়েছিলি? আগে আমি তো পালকি আনতে গিয়েছিলাম, রাস্তায় জল ঝড়ের কবলে পড়ে একটু দেরি হয়ে গেল। একটু দেরি হয়ে গেল? একটু? সারা রাত সময়টাকে একটু বলে গর্ধব? আমি নিজে মাধবের কুটিরে গিয়ে না উঠলে সারা রাত আমাকে ওখানে দাঁড়িয়েই ভিজতে হতো। মাধবের কুটির? আমি তো ভোরের দিকে পালকি নিয়ে এসে দেখলাম আপনি জল কাদার মধ্যেই সারা রাত বৃষ্টিতে ভিজে বেহুঁশ হয়ে পড়ে রয়েছেন, গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাই তড়িঘড়ি পালকি ছুটিয়ে হরিহর বৈদ্যের কাছে আপনাকে নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, ও ঠিকই বলেছে কর্তা, আমিও ফিরে এসে তাই দেখেছি। বিশ্বাস না হয় আপনার জামা কাপড়ের অবস্থাটা নিজের চোখেই লক্ষ্য করুন। আমি এবার নিজের দিকে তাকিয়ে দেখলাম ভিজে জামা কাপড়ে কাদার দাগ স্পষ্ট হয়ে আছে বটে, তবে মাধবের ব্যাপারটাও যে মিথ্যে নয় সেটা উপলব্ধি করে বললাম, এইবার বুঝতে পেরেছি কেন তোদের ফিরে আসতে দেরি হয়েছিল। তোরা দুটোতে নিশ্চয়ই পথে ঘাটে নেশা করে পড়েছিলিস। একবার বাড়ি ফিরে যাই, তারপর তোদের মুন্ডু ফাঁক করবো আমি। পালকি ঘোড়া, চাঁদপুরের দিকে চল। আরে ঘোড়া বলছি। তৎক্ষণাৎ ভয় পেয়ে আমার আদেশ ওরা পালন করল। আমি পালকি চড়ে চাঁদপুরের দিকে এগিয়ে গেলাম ঠিকই, তবে মনের ভিতর একটা খটকা থেকেই গেল। মাধবের ঘর থেকে আমি সোজা পালকির ভেতর এলাম কি করে? তারপর ভাবলাম যাকে সেসব কথা পরে ভাবা যাবে, আগে দরিদ্র মাধবের ঋণ মিটিয়ে ওকে মুক্ত তো করি। দুর্যোগের রাতে বেচারা বাপ বেটিতে যেভাবে আমার সেবা করলো, তাতে ওদের জন্য এইটুকু আমার করার দরকার। মনে মনে এও স্থির করে ফেললাম
নিশিকান্তর কাজ চুকিয়ে ওদের দুজনকে আমার বাড়ি নিয়ে যাব। আমার জমিদারিতে মাধবকে এক টুকরো জমি দিলে মানুষটা শান্তিতে বাঁচতে পারবে, আর মালতীকে আমার স্ত্রীর হাতে সঁপে দেব। রাধা মাধবের ফুল তোলা, পুজোর জোগাড় ওসব নিয়েই থাকবে। বেশ ভালোই হবে। ভিতরে ভিতরে যত এসব ভাবছি ততই মনটা ফুরফুরে লাগছে, আর শরীরের সমস্ত রাগ গিয়ে পড়ছে ওই শয়তান নিশিকান্ত চৌধুরীর উপর। দীর্ঘ পথ অতিক্রম করার পর পালকি গিয়ে পৌঁছল নিশিকান্ত চৌধুরীর বাড়িতে। সেখানে এক চাকরের মুখে খবর পেলাম সে এখন রয়েছে কাছারিতে। বেশ ভালোই হলো, ওকে আর হিসেবের কাগজপত্র একসঙ্গেই পাওয়া যাবে যখন, কাজটা সারতে দেরি লাগবে না। সেই চাকরি আমাদের কাছারি পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে চলল। কাছারির ভিতর পা ফেলার সঙ্গে সঙ্গে নিশিকান্তর এক গোমস্তা আমাকে দেখে চিনতে পারল। ভালো করে দেখার পর আমিও তাকে চিনলাম। রঘুনাথ। তার শ্বশুর বাড়ি আমার জমিদারি অংশের মধ্যে পড়ে, সেই সুবাদে দু একবার সাক্ষাৎ হয়েছিল। এবারে রঘুনাথ আমার দিকে তাকিয়ে হাত জোড় করে বলল, আরে শশী বাবু যে হঠাৎ এইখানে, কোনো দরকার আছে কি? আমার তো মেজাজ চোটেই ছিল। বললাম, তোমাদের কর্তামশাই কোথায়? আমি যা বলবার ওনাকেই বলবো। আসুন আসুন, আপনাকে জমিদার বাবুর কাছে নিয়ে যাচ্ছি। আমি আমার সঙ্গের লোকেদের ওখানে দাঁড় করে রঘুনাথের পিছু পিছু চললাম। ও আমাকে লম্বা বারান্দার উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে একটা পরিপাটি ভাবে সাজানো ঘরের ভিতর নিয়ে এলো। দেখলাম সেখানে নরম বিছানা বালিশে এলিয়ে নিশিকান্ত গড়গড়ার পাইপ মুখে ঢুকিয়ে ধুঁয়ো ছাড়ছে। মাথা ভর্তি পাকা চুল, কৃষ্ণবর্ণের স্থূলকায় চেহারা। বয়স 70-এর এবাসে হবে না। আর একটা শুঁটকো মতো লোক ওকে খাতা খুলে হিসেবপত্রের ফিরিস্তি দিচ্ছে। ওই শুঁটকো যে নায়েব সেটা দেখেই বুঝতে পেরেছি। রঘুনাথ প্রণাম ঠুকে বলল, কর্তা, সরলপুরে জমিদার শ্রীযুক্ত শশী মুখুজ্জে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আরে কি সৌভাগ্য আমার! বসুন বসুন বসুন। ওরে, কে আছিস? শশীবাবুর জন্য একটু শরবত আর মিষ্টান্নর ব্যবস্থা কর। থাক থাক, ওসবের দরকার নেই। আমি এখানে বসতে আসিনি, সামান্য কাজ আছে, সেটা সেরেই ফিরে যাব। আচ্ছা, আতিথেয়তা গ্রহণ করবেন না যখন, তাহলে আমার কাছে আপনার কি প্রয়োজন সেই বলুন। মাধব ধোপার সুদে আসলে কত হয়েছে সেই হিসেবখানা একবার দেখতে চাই। মাধব ধোপা? তারপর উপস্থিত সকলের মুখ চাওয়াচাওয়ি করে একেবারে নড়ে চড়ে বসলেন। আমি সকলকে চুপ থাকতে দেখে বললাম, কই, আমার কথাখানা বলল না তো? হিসেব কত হয়েছে দেখি। এতদিন পর আপনি হঠাৎ মাধবের হয়ে ধার শোধ দিতে এসেছেন কেন? সে কই বিয়েত আমি আপনাকে দেব না নিশিকান্ত বাবু। আগ বাড়িয়ে একটা পরামর্শ দিয়ে রাখি, আপনার যা বয়স তাতে ওই ধরনের কাজ শোভা পায় না। সংযত হন। আমার তো মনে হচ্ছে সংযত হবার প্রয়োজন আপনার আছে। আমার জমিদারিতে দাঁড়িয়ে আপনি আমাকে ধমকাচ্ছেন। মাধবের সঙ্গে কি ঘটেছিল আপনি সবটা জানেন? হ্যাঁ জানি, জানি বলেই ঋণ মিটিয়ে দিতে এসেছি। আর অপরাধীকে সুপরামর্শ দেওয়ার জন্য নিজের জমিদারির প্রয়োজন হয় না, অন্য যে কোনো জমিদারিতে দাঁড়িয়েও দেওয়া যায়। এর জন্য লাগে বুকের পাটা, যেটা আমার আছে নিশিকান্ত বাবু। এবার হিসেবের খাতাটা আনলে দুজনের পক্ষেই মঙ্গল।
নিশিকান্ত এবারে নায়েবকে পুরনো হিসেবের খাতা আনবার নির্দেশ দিলেন। তারপর বললেন, আপনি বোধহয় আমার সম্বন্ধে সঠিক খবর জানেন না, তাই আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারলেন। হাত জমিদার বলে রক্ষে, নইলে এতক্ষণে অন্যভাবে জবাব আমি দিতাম। আমি আরো কয়েকটা কথা শোনাতে পারতাম, কিন্তু মুখে লাগাম দিলাম, কারণ যে কাজে এসেছি সেটা মিটিয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য। ওর সঙ্গে কথায় জিততে আমি আসিনি। খানিক বাদে নায়েব হিসেবের খোলা খাতা আমার সামনে মেলে ধরল। সেটা দেখে নিয়ে আমি খাতার পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে বললাম, আগামী 3 সাতেকের মধ্যে লোক পাঠিয়ে আমার কাছারি থেকে টাকাটা সংগ্রহ করে নেবেন। আজ থেকে মাধব ঋণের বোঝা থেকে মুক্ত। কথা শেষ করে আর এক মুহূর্ত আমি সেখানে দাঁড়ালাম না। সোজা পালকিতে উঠে উল্টো পথে হাঁটা দিলাম। মুকুন্দকে নির্দেশ দিলাম, যেখানে আমাদের গরুর গাড়ি কাদায় আটকে ছিল ঠিক সেখানে নিয়ে চলো। এরপর সেখানে পৌঁছে গিয়ে যা দেখলাম তাতে আমার মস্তিষ্ক বিকৃতি হওয়ার জোগাড়। কি এমন দেখলেন কর্তা? কি দেখিনি সেগুলোর বর্ণনাই আগে দিই, তাহলে ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আগের রাতে যেখানে দুটো জলজ্যান্ত মানুষের সঙ্গে কথা বললাম, তারা কেউই সেখানে নেই। এমনকি আস্থা কুঁড়ে ঘরটাও সেখান থেকে উধাও। ভাঙা ভাঙা 2-1টা মাটির দেওয়াল জেগে আছে কেবল। আমি পাগলের মতো চারপাশটা ঘুরে যা বুঝলাম, এখানে গত রাতে কেন, গত 10 বছরের মধ্যেও কেউ ছিল না, কেউ আসেও নি। মাথার ভেতর বোঁ বোঁ করতে শুরু করলো। আমি মুকুন্দর দিকে হাত বাড়িয়ে বললাম, মুকুন্দ, আমাকে ধরো, আমার মাথায় বাতাস করো, আমার শরীর খারাপ করছে মুকুন্দ। মুকুন্দ আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বংশীকে সঙ্গে নিয়ে আমাকে সেখান থেকে সরিয়ে পালকির ভিতর এনে বসালো। এরপর বংশী আঁজলা করে বৃষ্টির জমে থাকা জল এনে আমার মুখ, ঘাড়, মাথা সব ধুইয়ে দিল। তবুও যেন আমার শরীরে স্বস্তি আসে না। আমি ছটফট করে বলে চললাম, মুকুন্দ, মুকুন্দ, ও মুকুন্দ, আমি গত রাতে এত বড় ভুল দেখলাম। আমার বলা কথাগুলো, দেখা মুখ দুটো, সরাভর্তি কই খেলাম, সব মিথ্যে। কখনো হতে পারে? সব হতে পারে কর্তা। জ্বরের ঘোরে অনেক স্বপ্নই মানুষ দেখে যা সত্যি বলে মনে হয়। আমি আর বংশী দুজনেই তো আপনাকে এখানে বৃষ্টির জলে ভিজে গায়ে জ্বর নিয়ে পড়ে থাকতে দেখেছি। এরপর আমি আর কোনো কথা বাড়ালাম না। ওরা দলে বাড়ি, আর এদিকে মাধবের বাড়ি ঘর কিছুই আমি দেখাতে পারিনি। যখন মুকুন্দ আর বংশীর যুক্তির কাছে আমাকে হার মেনে বাড়ি ফিরতে হলো। এরপর কি হলো কর্তা? আর কি হবে বলে তোমার মনে হয় ক্ষীরোদ? আর কি হবে? জ্বরের ঘোরে আপনি এলোমেলো স্বপ্ন দেখছিলেন। ওসব স্বপ্নের কি শুরু আছে না শেষ আছে? স্বপ্ন আমি দেখিনি, বুঝলে যতীন, স্বপ্ন আমি দেখিনি। তাই আমার কাহিনীর শেষও আছে। স্বপ্ন আপনি দেখেননি কর্তা? না। কি করে বুঝলেন? সমস্ত উত্তর পেলাম যেদিন নিশিকান্ত জমিদারের পাঠানো আমার পরিচিত সেই গোমস্তা রঘুনাথ আমার কাছে মাধবের ঋণের টাকা উসুল করতে এলো।
আমি তাকে সম্পূর্ণ টাকা মিটিয়ে দেওয়ার পর সে বলল, একটা কথা জিজ্ঞাসা করব জমিদার মশাই। বলো। এত বছর পর মাধবের ঋণের বোঝা আপনি হঠাৎ ঘাড়ে নিতে গেলেন কেন? সে তো আপনার জমিদারির প্রজাও নয়। আমি ওর কথার জবাবে সেই দুর্যোগের রাতের মাধব ও মালতীর আতিথেও তার অভিজ্ঞতার ঘটনা শোনালাম। এও জানালাম ওদের দারিদ্রতার জন্য দায়ী নিশিকান্ত জমিদারের অত্যাচার। নিজের রায় বাহাদুর হওয়ার লোভে সে জোর করে গরিব মাধব ও তার মেয়েকে বিপদে ফেলেছে। কিন্তু আমার সব কথা শোনার পর রঘুনাথ আকাশ থেকে পড়ল, তারপর ধপ করে মাটিতে বসে পড়ল। এ অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। অসম্ভব মানে? পেটের দায়ে আমি নিশিকান্ত চৌধুরীর কাছারিতে কাজ করি বটে, তবে এ কথা সত্য যে তিনি মানুষ হিসেবে মোটেও সুবিধের নন। মাধব ও মালতীর কষ্টের সম্বন্ধে আপনি যতটুকু জানেন তার বাইরেও ওদের কষ্টের অন্ত ছিল না জমিদার মশাই। জমিদার নিশিকান্ত চৌধুরীর ঋণের জালে জড়িয়ে মালতীকে কাছে পেতে চেয়েছিলেন, যেটা কিছুতেই মানতে পারেনি মাধব। ও নিশিকান্ত চৌধুরীর অন্যায় আবদারের তীব্র প্রতিবাদ করেছিল, যার ফল হয়েছিল খুবই মারাত্মক। কি হয়েছিল ওদের? কি আর বলি বলুন। নিষ্ঠুর জমিদার মাধবকে ওই ফাঁকা জমির মধ্যে একটি কাঠের দণ্ডের সঙ্গে বেঁধে রেখেছিলেন। তারপর মালতীকে ওই লোক মারফত তুলে নিয়ে যেতে চেয়েছিলেন নিজের বাগান বাড়িতে, কিন্তু মালতী ধরা দেয়নি। ঘরের দরজা বন্ধ করে নিজের শাড়ির আঁচলে ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছিল ঘরের চালার বাঁশ থেকে। তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অন্যদিকে দীর্ঘদিন ধরে খাঁ মাঠের মধ্যে কাঠের দণ্ডের সঙ্গে বন্ধনরত অবস্থায় অনাহারে বিনা জলে শুকিয়ে মৃত্যু ঘটে মাধবের। কিন্তু সেই রাতে কোনো কিন্তু নয় জমিদার বাবু, এসব সমস্তটাই সত্যি। এ ঘটনা ঘটেছিল আজ থেকে ঠিক বছর 10 আগে। এরপর গোমস্তা রঘুনাথ আর দাঁড়ালো না, চোখের জল মুছে চলে গেল। তাহলে আপনি ওদের দুজনের ভূত দেখেছিলেন? কথা হ্যাঁ, ভূতই বটে। মৃত্যুর পরও মাধব ঋণের কারণে শান্তি পায়নি। সৎ এবং পবিত্র আত্মা হওয়ার কারণে নিশিকান্ত চৌধুরীরও কোনো ক্ষতি করেনি, কেবল কায়দা করে আমার পথ আটকে আমাকে দিয়ে ঋণ শোধ করিয়ে নিয়েছে। তার মানে সেই গোমস্তা রঘুনাথ এসে না বললে আপনি কোনোদিনই জানতে পারতেন না যে সে রাতে ভূতের সাক্ষাৎ পেয়েছিলেন? বাকি জীবনটা ওই ঘটনাকে ওই জ্বরের ঘোরের স্বপ্ন ভেবেই থাকতেন? কথা না, গোমস্তা এসে না বললেও আমি সেই রাতের ঘটনাকে কোনোদিনই স্বপ্ন বলে মেনে নিইনি। কারণ মালতীর জড়িবুটি মিশানো তেল মালিশের ফলে সেই রাতের পর থেকে আমার আর কোনোদিন হাঁটুর ব্যথা করেনি। এর থেকে বড় প্রমাণ আর কি চাই? শুনছিলেন আশিস চক্রবর্তীর কলমে শশী মুখুজ্জে সিরিজের দ্বিতীয় গল্প ঝড় জলের রাতে। গল্প পাঠে ছিল শায়ক আমান, শশী মুখুজ্জের চরিত্রে আমি তমাল। এছাড়াও বিভিন্ন চরিত্রে ছিল কৌশিক, বর্ণিশা, হ্যাপি, এনামুল এবং রণদীপ। শব্দ সংযোজনে দেবরাজ, আবহে সায়ন, স্ক্রিপ্টিংয়ে বর্ষা। শুনছিলেন আশিস চক্রবর্তীর ঝড় জলের রাতে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।